আসসালামু আলাইকুম। আমরা আজকে রাসায়নিক বিক্রিয়া রসায়ন বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া নিয়ে আজকে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়াতে ফার্স্ট টপিক হলো যে পদার্থের পরিবর্তন। তাহলে আমরা পদার্থের পরিবর্তনটা কি, যে পদার্থ একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়াটাই হলো পদার্থের পরিবর্তন। তাহলে পদার্থের পরিবর্তন কয় ধরনের হতে পারে? পদার্থের পরিবর্তন দুই ধরনের হতে পারে, ভৌত বা বাহ্যিক পরিবর্তন, আরেকটা হলো রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা আগে ফার্স্ট পড়ি ভৌত পরিবর্তন কি। ভৌত পরিবর্তনটা কি? আমরা জানি পদার্থের বাহ্যিক অবস্থার যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলি? ভৌত পরিবর্তন। তাহলে একটা উদাহরণ দিই, যে একখণ্ড বরফের টুকরাকে যখন পরিবেশে রেখে দেওয়া হয় তখন ওই কক্ষ তাপমাত্রা মানে ওই বরফটা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে বরফটা আস্তে আস্তে গলতে থাকে। আবার অনুরূপভাবে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন পানি 100°C তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। তাহলে একটা যে পানির একটা অবস্থা, একটা বস্তু তিনটা অবস্থা প্রদর্শন করতে পারে, বরফ, তরল এবং গ্যাসীয়। তো এই তিনটা অবস্থা একটা পদার্থ তিনটা অবস্থায় প্রদর্শন করতে পারে। তো দেখা গেছে পদার্থটা যে অবস্থায় হোক না কেন, পদার্থটা একটা বাহ্যিক পরিবর্তন, যে বাহ্যিক পরিবর্তন কি, চাপ, তাপ বা ইত্যাদি যখন ওই বস্তু থেকে সরাইয়া নেওয়া হবে তখন বস্তুটা আগের অবস্থানে ফিরে যাবে। তো এটাই আমরা বলি ভৌত পরিবর্তন। এবার আসি আমরা রাসায়নিক পরিবর্তন। আবার আসি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, তাহলে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন কি? যদি এক বা একাধিক মৌল, আমরা জানি যে একটা রাসায়নিক পদার্থ এক বা একাধিক মৌল নিয়ে গঠিত। এক বা একাধিক মৌল নিয়ে একটা রাসায়নিক পদার্থ, কয়েকটা রাসায়নিক পদার্থ যদি মিলিত হয়ে একটা সম্পূর্ণ নতুন একটা পদার্থ সৃষ্টি করে তখন আমরা তাকে রাসায়নিক পরিবর্তন বলতে পারি। অক্সিজেন থেকে কি হয়েছে? মিথেন প্লাস অক্সিজেন থেকে কি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে মিথেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, তারা দুইটা মৌল মিললা সম্পূর্ণ নতুন ধর্মবিষ্ট দুইটা মৌল সৃষ্টি করছে। তাহলে এটাই হলো রাসায়নিক পরিবর্তন। আমরা আরেকটা যদি উদাহরণ দিই, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl থেকে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ক্যালসিয়াম কার্বনেট একটা মৌল, HCl একটা মৌল, এই দুইটা মৌল মিললা সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট তিনটা মৌল তৈরি করছে। তাহলে এই পরিবর্তন হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন ইচ্ছা করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। ভৌত পরিবর্তন ইচ্ছা করলে তাপ, চাপ বা ইত্যাদি প্রয়োগ করে বস্তুটা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। এবার আমরা পড়ি যে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগতে পড়ি যে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। এক হলো একমুখী বিক্রিয়া আর দুই উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া একটা, উভমুখী বিক্রিয়া আরেকটা। তাহলে আমরা এবার আসি একমুখী বিক্রিয়াটা কি। এবার আসি একমুখী বিক্রিয়া। তাহলে আমরা জানি যেসব বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদ তৈরি হয় কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয় না বা তৈরি হয় না, তাকে আমরা বলি একমুখী বিক্রিয়া। তাহলে আমরা একটা উদাহরণ দেই, যে ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ভাঙছি, ভাঙে কি হয়েছে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। যদি আমরা এই দুইটা আবার বিক্রিয়া করাই তাহলে এটা থেকে এই দুইটা আইতো না, এটা থেকে এই দুইটা উৎপন্ন হবে না। এই কারণে এটাকে আমরা একমুখী বিক্রিয়া বলি। তাহলে একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে একটা তীর চিহ্ন দেওয়া হয়, এই তীর চিহ্নটা দেওয়া হয়। এবার আসি আমরা উভমুখী বিক্রিয়া। এবার কোনটা আসি? উভমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়া কাকে বলে? যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে এবং উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে উৎপন্ন হয় তাকে আমরা উভমুখী বিক্রিয়া বলি। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, যে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে পুনরায় আবার
বিক্রিয়ক বিক্রিয়ক উৎপন্ন হওয়াকে আমরা উভমুখী বিক্রিয়া বলি। তাহলে আমরা একটা উদাহরণ দেই, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন, আয়োডিন থেকে কি হয়েছে হাইড্রোজেন আয়োডাইড। আবার এই হাইড্রোজেন আয়োডাইডটা যদি ভাঙি তাহলে আবার ঠিক হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হবে, হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন। তাহলে আমরা এবার দেখি যে হাইড্রোজেন এবং আয়োডিন যে ফার্স্ট বিক্রিয়াটা করছে, বিক্রিয়াটা কি করছে, যেমন হাইড্রোজেন আয়োডাইড, তাহলে এই বিক্রিয়াকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। এই বিক্রিয়াকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। এবার আসি, আবার যখন হাইড্রোজেন আয়োডাইডটা ভাঙছি, ভাঙে যখন আবার এটা উৎপন্ন হয়েছে, তখন আমরা এটাকে বলি পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে আমরা উভমুখী বিক্রিয়া আরেকটা উদাহরণ দেই, যেমন নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া থেকে কি হয়েছে নাইট্রোজেন অক্সাইড। এই নাইট্রোজেন অক্সাইডটা ভাঙলে আবার নাইট্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে আমরা দেখি বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে, এটা বিক্রিয়ক এটা উৎপাদ, বিক্রিয়ক উৎপাদের মাঝখানে দুটি অর্ধতীর চিহ্ন দ্বারা উভমুখী বিক্রিয়াকে প্রকাশ করা হয়। তাহলে এবার আমরা আসি রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন। তাপের পরিবর্তনটা কি? যেমন রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন হওয়ার ফলে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়। তাহলে আমরা দেখি এবার তাপের পরিবর্তনটা কি। যেমন তাপ শোষণ এবং তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হলো তাপহারী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। এবার আমরা আসি যে একটা উদাহরণ যদি দেই, যে হ্যাবার প্রণালীতে 1 মোল নাইট্রোজেন ও 1 মোল হাইড্রোজেন হতে 2 মোল অ্যামোনিয়া উৎপাদনের সময় 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা বিক্রিয়াটা লিখি, যেমন নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন 1 অণু নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন, বিক্রিয়া করে কি করছে, যে অ্যামোনিয়া। তাহলে কয় অণু অ্যামোনিয়া উৎপন্ন করছে? তাহলে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে 1 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন। তাহলে এটা উভমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক, এখানে প্রভাবক কি Fe, তাপমাত্রা কত 200 থেকে তাপমাত্রা কত 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কত 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এবার আসি চাপ কত, চাপ হলো 200 থেকে 250 অ্যাটমসফিয়ার, 200 থেকে 250 অ্যাটমসফিয়ার। এবার আসি রাসায়নিক বিক্রিয়ায় মানে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকের ভূমিকাটা কি। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা অপরিসীম। কারণ প্রভাবক কি, যে একটা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, তাকে আমরা প্রভাবক বলি। এবং বিক্রিয়া শেষে প্রভাবক ভরে ও ধর্মে অপরিবর্তিত থাকে। তাহলে আমরা প্রভাবক কাকে বলে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল যদি উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে এবং বিক্রিয়া শেষে নিজে ভরে ও ধর্মে অপরিবর্তিত থাকে, তখন আমরা তাকে বলি প্রভাবক। এবার আমরা আসি তাপহারী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ শোষণ হয় তাকে আমরা বলি তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা একটা উদাহরণ দেই, যেমন নাইট্রোজেন প্লাস অক্সিজেন, থেকে কি হয়েছে, যে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন প্লাস অক্সিজেন থেকে নাইট্রিক অক্সাইড। তাহলে 1 অণু নাইট্রোজেন 1 অণু অক্সিজেন মিলা 2 অণু নাইট্রিক অক্সাইড উৎপন্ন করছে। এখানে কত তাপমাত্রা হয়েছে, প্লাস 180 কিলো জুল তাপ শোষণ হয়েছে। তাহলে আমরা এবার আসি যে
তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস কে প্লাস দিয়া প্রকাশ করা হয়। তাহলে এখানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, ডেল্টা এস ইজ ইকুয়াল টু প্লাস 180 কিলোজুল। কিন্তু আমরা এর আগে বিক্রিয়া করছি তাপ উৎপত্তি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস সমান সমান মাইনাস, ডেল্টা এস এর মান ঋণাত্মক হয়, ডেল্টা এস এর মান ঋণাত্মক হয়। এবার আমরা আসি যে লা শাদেলিয়ার নীতি। এবার আসি আমরা এর আগে কিছু টপিক বাদ গেছে, যেমন আমরা যে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা, একটা আছে রেডক্স বিক্রিয়া, একটা আছে নন রেডক্স বিক্রিয়া, যেগুলো আমরা আগামী ভিডিওতে এগুলো বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আজকে আমরা আসি লা শাদেলিয়ার নীতি। লা শাদেলিয়ার নীতিটা কি? আমরা ফার্স্টে পড়ি যে একটা উভমুখী বিক্রিয়া যখন বিক্রিয়ক এবং বিক্রিয়ক দুটা বিক্রিয়া যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে তখন আমরা তাকে বলি সম্মুখমুখী বিক্রিয়া। আবার যখন উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয় তখন আমরা তাকে বলি পশ্চাৎমুখী বিক্রিয়া। তখন এবার আসি যে সম্মুখবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে বিক্রিয়ার হার বেশি থাকে এবং বিক্রিয়া যত সংগঠিত হতে থাকে তত বিক্রিয়ার হার কমতে থাকে। অনুরূপভাবে আবার যদি আমরা চিন্তা করি যে উৎপাদ থেকে যখন বিক্রিয়কে পরিণত হয়, মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার প্রথমে কম থাকে এবং বিক্রিয়া বাড়ার সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পেতে থাকে। এবং সম্মুখবর্তী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ যখন সমান হয় তখন আমরা তাকে বলি সাম্য অবস্থা। তখন আমরা বলি বিক্রিয়াটি সাম্য অবস্থায় অবস্থিত। তাই সাম্য অবস্থায় বিক্রিয়াটি থাকলে লা শাদেলিয়ার নীতি অনুসারে চাপ এবং ঘনমাত্রা পরিবর্তনের মাধ্যমে সাম্য অবস্থায় বিক্রিয়ার পরিবর্তন করা যায়। তাহলে আমরা জানি। এবার আসি লা শাদেলিয়ার নীতিটা কি। লা শাদেলিয়ার নীতি কি? কোনো বিক্রিয়ায় সাম্য অবস্থা থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থা এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে আমরা এই লা শাদেলিয়ার নীতির মাধ্যমে সাম্য অবস্থায় চাপ, তাপ এবং ঘনমাত্রার ফলাফল ব্যাখ্যা করতে পারবো। এবার আমরা আসি যে লা শাদেলিয়ার নীতি আমরা যখন পড়ছি, আবার আসি লা শাদেলিয়ার নীতি তাপের প্রভাব, যে সাম্য অবস্থার উপর তাপের প্রভাব, সাম্য অবস্থার উপর তাপের প্রভাব। এবার আমরা একটা উভমুখী বিক্রিয়া করার চিন্তা করি। নাইট্রোজেন প্লাস 3H2 থেকে 2NH3 আর উৎপন্ন হয়েছে প্লাস 92 কিলোজুল। তাহলে এই বিক্রিয়া একটা উভমুখী বিক্রিয়া। এবার আসি লা শাদেলিয়ার নীতির ব্যাখ্যার সাহায্যে আমরা ব্যাখ্যা করি সাম্য অবস্থার উপর তাপের প্রভাব। তাই তাপের প্রভাবটা কি? তাহলে আমরা একটা উভমুখী বিক্রিয়া চিন্তা করলাম যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে NH3। তাহলে আমরা এই ফার্স্ট বিক্রিয়াটা আমরা জানি যে উভমুখী বিক্রিয়া, যে বিক্রিয়ক দ্বয় পরস্পর বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি করে তাকে আমরা বলি সম্মুখবর্তী বিক্রিয়া। এবং অনুরূপভাবে উৎপাদ ভেঙে যখন আবার বিক্রিয়ক পরিণত তখন আমরা তাকে বলি পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে আমরা দেখি এই বিক্রিয়াতে দেখি যে বিক্রিয়ক পরস্পর যখন বিক্রিয়া করে উৎপাদ তৈরি করছে তখন তাপ উৎপন্ন হয়েছে। আবার যখন এই বিক্রিয়ক NH3 ভেঙে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে তখন তাপ শোষিত হয়েছে। এবার আসি যে এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে উভমুখী বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে সম্মুখবর্তী বিক্রিয়াটি বৃদ্ধি পাবে, সম্মুখী বিক্রিয়াটির তাপ বৃদ্ধি পাবে। আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তখন পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপজনিত ফলাফল প্রশমিত হবে। এবার আসি
যে সাম্য অবস্থায় বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে লাসের নীতি অনুযায়ী আমরা জানি যে তাপ প্রয়োগ করা হলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেশি সহজে উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়ার গতিবেগটা বেশি হবে। কারণ কি, যে আমরা জানি যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন তাপ বেশি প্রয়োগ করা হয়, তখন এই পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, অর্থাৎ উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে যায়। কোন দিক থেকে যায়? ডান দিক থেকে বাম দিকে যায়। তাহলে আমরা জানি যে NH3 ভেঙে কি হয়েছে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে আমরা জানি সাম্য অবস্থার উপরে যে আমরা জানি উভমুখী বিক্রিয়া একটা সাম্য অবস্থায় সৃষ্টি হয়। উভমুখী বিক্রিয়া ক্ষেত্রে একটা পর্যায়ে যে সাম্য অবস্থা সৃষ্টি হয়, ওই সাম্য অবস্থা সৃষ্টি হওয়ার পরে যেমন লাসের নীতির সাহায্যে খুব সহজে ব্যাখ্যা করা গেছে যে তাপ প্রয়োগ করলে উভমুখী বিক্রিয়া ক্ষেত্রে যদি তাপ প্রয়োগ করা হয় তখন ওই পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে যাবে। এবার আসি আমরা যে সাম্য অবস্থার উপর চাপের প্রভাব। চাপের প্রভাবটা আমরা লাসের নীতির মাধ্যমে আমরা আলোচনা করবো। তাহলে আমরা ফার্স্টে জানি যে একটা বিক্রিয়াতে মানে কোন সময় চাপের প্রভাব বিদ্যমান থাকে। যদি বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে একটি বা সবগুলা যদি গ্যাসীয় মৌল থাকে তখন ওই জায়গাতে চাপের প্রভাব বিদ্যমান থাকবে। চাপে আমরা আসি, এবার দেখি যেমন নাইট্রোজেন প্লাস অক্সিজেন থেকে কি হয়েছে? 2N। তাহলে নাইট্রোজেন একটা অণু, দুইটা অণু, আবার বিক্রিয়কে দুইটা অণু। তাহলে এখানে মৌল সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এখানে চাপের কোনো প্রভাব নেই। এবার আসি আমরা নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন থেকে 2NH3। এই মৌলতে দেখা যায় নাইট্রোজেন এক অণু, নাইট্রোজেন 3 অণু, হাইড্রোজেন মিল্লা 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে। তার মানে বোঝাইতেছে এখানে মৌল সংখ্যার পার্থক্য রয়েছে। তাহলে মৌল সংখ্যার পার্থক্য থাকলে এখানে চাপের প্রভাব বিদ্যমান আছে। তাহলে আমরা দেখি চাপের প্রভাব। চাপকে আমরা জানি যে সম্মুখমুখী যখন বিক্রিয়াগুলো পরস্পর বিক্রিয়া করে, তো সম্মুখী বিক্রিয়া কি করে? চাপ বৃদ্ধি করা হলে বিক্রিয়াটি বৃদ্ধি পাবে। আবার যদি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে চাপ হ্রাস করা হয় তখন কি হবে? এই চাপ হ্রাস করা হলে চাপজনিত ফলাফল প্রশমিত করার জন্য বা চাপ বাড়ানোর জন্য এই কম মৌল থেকে বেশি মৌলের দিকে যাবে। তাহলে আমরা জানি এই একটা অণু, দুইটা অণু, তবে করা হয়েছে চারটা বিক্রিয়কে আছে কটা? 4টা অণু, আর উৎপন্ন হয়েছে কটা? 2টা অণু। তাহলে কম মৌল থেকে বেশি মৌলের দিকে যাবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যাবে। এবার আসি আমরা যে সাম্য অবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। আমরা জানি যে সকল বিক্রিয়ার সাম্য অবস্থার ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাব বিদ্যমান থাকে। এবার আমরা আসি যে একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি ঘনমাত্রা বৃদ্ধি করা হয়, বিক্রিয়কে ঘনমাত্রা বৃদ্ধি করা হয়, ওই ঘনমাত্রা বৃদ্ধি করা হলে লাসের নীতি অনুসারে ওই বিক্রিয়কের ঘনমাত্রার ফলাফল প্রশমিত করানোর জন্য উৎপাদ বেশি পরিমাণে উৎপন্ন হয়ে থাকে, যার ফলে বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হয়। আবার যখন উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করা হবে তখন ওই উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়ক বেশি উৎপন্ন হবে। বিক্রিয়ক বেশি উৎপন্ন হলে বিক্রিয়াটি বাম দিকে অগ্রসর হবে। আর আমরা আগামী ভিডিওতে জারণ বিজারণ বা রেডক্স বা নন রেডক্স বিক্রিয়া এবং কয়েকটা যে আমাদের প্রতিদিন যে বিক্রিয়াগুলো সংঘটিত হইতেছে, যে আমাদের দৈনন্দিন জীবনে যে বিক্রিয়াগুলো সংঘটিত হইতেছে, ওই বিক্রিয়াগুলো নিয়ে আমরা আগামী ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব। আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেটর, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আপনারা নতুন ভিডিও পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।